হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। আর দেখুন, শুরুতে আজকে আমি কিন্তু রান্নাঘরে আছি। আর আজকে একটা রেসিপি না, মানে যেটা আমাদের ঘরের জন্য রান্না করব। তো ভাবলাম সেটা আপনাদেরকে শেয়ার করি। আর এই রান্নাটা আমাদের ঘরের সবারই খুব প্রিয়, বিশেষ করে আমার ভীষণ প্রিয়। তো রান্নাটার জন্য যা যা লাগবে তা সব আমি নিয়ে নিলাম। এবার এগুলো সব কেটে নিব। আর আজকে শুধু একটা তরকারি রান্না করব, কালকে তরকারিগুলো রয়ে গেছে, কারণ কালকে রাতে হঠাৎ করে সবাই বিরিয়ানি প্ল্যান করে ফেলি। তো তার জন্য আর ছেলের জন্য একটা তরকারি রান্না করব। তো আমার কথা বলতে বলতে সবগুলো কাটা হয়ে গেছে। এবার মনে পড়লো আমি আদা তো নিই না, এটার জন্য আদা লাগবে। তারপর আদা নিলাম। আর যেটা বলতেছিলাম, রাতে বিরিয়ানি প্ল্যানটা হঠাৎ করে হয়, কারণ কথা ছিল যে ব্রেড ক্রাম চিকেন ফ্রাই করব, কিন্তু ওটা করতে অনেক লেট হয়ে যাবে। ম্যারিনেট করতে করতে একটা ভাজতে প্রায় 8:30 কি 9টা বেজে গেছে। তার জন্য হঠাৎ করে বিরিয়ানি রান্না করে ফেলি। এই তো আমার সব কাটাকাটি শেষ। আর আদাটাকে আমি পেস্ট করে নিয়েছি। আর যে মাছগুলো নিচ্ছি ওগুলো ভাজবো। আর এই যে এই দুটো পিস আমার ছেলের জন্য রান্না করবো, আর মাছের মাথাগুলো ভাজবো। আর এই যে দেখুন, এটা কি করতেছে জানেন? দুধ পাউডার খাচ্ছে। আমি একটু ডাক দিছিলাম, ও আমার দিকে তাকাইছে। তো এখন আমি মাছগুলো ভাজার জন্য লবণ, হলুদ, মরিচ সবগুলো দিয়ে মাছটা ভালোভাবে মেখে নেব। দেখলেন, মাছটা মাখানোর জন্য আমি হাতটা ইউজ করলাম না, কত অলস আমি। তো তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। আর এতক্ষণ হয়তো আপনারা বুঝে গেছেন আমি মাছের মাথা দিয়ে আলুর দম করব। এটা আমার খুব প্রিয়, এটা আমাদের ঘরের সবারই খুব প্রিয়। মানে আমি যেভাবে রান্না করি ওইভাবে রান্না করলে কিন্তু প্রিয়। এখন যেভাবে রান্না করব, এমনিতে কিন্তু অতটা ভালোবাসে না। কীভাবে কিন্তু সব রকম মশলা দিয়ে যদি রান্না করি তাহলে ওরা খুব চেটেপুটে খাই এটাকে। তো আমার মাছগুলো এক পাশটা ভাজা হয়ে গেছে, অপর পাশটা উল্টে দিলাম। আর পাশের ছেলের তরকারিটা বসিয়ে দিলাম, ওর জন্য ওর মাছগুলো আবার সাইডে দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, কড়াইটা আবার একটু বসিয়ে দিলাম। আলুর দমটা রান্না করে ফেলবো, তার জন্য প্রথমে দিয়ে দিলাম রসুন কুচি, পরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ আর পরিমাণ মতো জিরে গুঁড়া, তারপর দিলাম হলুদ, মরিচ, লবণ। এবার একটুখানি জল দিয়ে দিলাম, মশলাটা আর একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন তেল ভেসে উঠেছে। এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিব, দিয়ে 6 থেকে 7 মিনিট পর্যন্ত কষিয়ে নেব। তো যারা আমার চ্যানেলে নতুন দর্শক এসেছেন, প্লিজ আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আমার আলুগুলো কষানো হয়ে গেছে, এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন দিলাম কিছুটা মরিচের গুঁড়া, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। বলক চলে আসছে, এবার একটু নেড়েচেড়ে দিলাম। আর যে মাথাগুলো আমি ভেজে রেখেছিলাম ওই মাথাগুলো আমি ভেঙে নিয়েছি, এবার এগুলো দিয়ে দিব। এখন কিছু আলু তুলে নিচ্ছি, এগুলো আমি ভেঙে দিব। কিছু আলু তুলে ভেঙে দিলে কিন্তু তরকারিটা একটু ঘন ঘন টাইপের হয়, দেখতে ভালো লাগে, একটু পাতলা পাতলা লাগে না। তো আমি আলুগুলোকে এভাবে ভেঙে দিচ্ছি। আমি প্রায় তরকারিতে এভাবে আলু ভেঙে দিই, আপনারাও চেষ্টা করবেন এবার আলু ভেঙে দিলে তরকারিটা দেখতে সুন্দর, একটু মাখো মাখো ভাব আসে। আমার তরকারিটা প্রায় হয়ে আসছে, এবার একটু গরম মশলা দিয়ে 2 মিনিট রেখে আমি তরকারিটা নামিয়ে নিব। উপর দিয়ে কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে আলুর দম। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দুধ থেকে ঠাকুরটা একটু দর্শন করে নিলাম, আর আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর পুকুর পাড়ের দরজাটা খুলে দেখি কি পরিমাণ কুয়াশা পড়ছে। তখন 8টা কি 8:30 বাজে। তো অনেক কুয়াশা, আমি ওই জন্য আর ছাদে যাই নাই, খুব ঠান্ডা লাগতেছিল। আর দেখলাম আমি ওঠার আগে মা রসের পায়েস রান্না করছে, যেটা আমি মোটেই পছন্দ করি না। তো ঠান্ডার জন্য আমি কেটলিতে চাটা রান্না করে ফেলছি, আর মা বাবাকে খেতে দিয়ে দিছে। তো ঘর থেকে বের হয়ে দেখি চারিদিকে কি পরিমাণ কুয়াশা পড়তেছে, আর সাথে ঠান্ডা ঠান্ডা বাতাস। তো আবার ঘরে চলে যাচ্ছিলাম, ঘরে গিয়ে দেখলাম যে একটু ছাদে যায়, আর ছাদে গিয়ে দেখি ছাদে এরকম একটা পরিবেশ। তো ছাদে বেশিক্ষণ থাকি না, ছাদ থেকে চলে আসছি। আর ঘুম থেকে উঠে দেখলাম মা আজকে রসের পায়েস রান্না করছে, যেটা আমি মোটেও পছন্দ করি না। তার জন্য আমি দাদাকে আর অন্তুকে জিজ্ঞাসা করলাম, তোরা কি ওটা খাবি? তো অন্তু বললো খাবে না, আর দাদা বললো তুই যেটা বানাবি সেটাও খাবো, আর রসের পায়েসও খাবো। তো আমি নুডলসটা রান্না করতে আসি, বিশেষ করে আমি আমার জন্য রান্না করতে আসি। তো তার জন্য নিয়ে নিলাম গাজর, বাঁধাকপি, ডিম। এগুলো দিয়ে আমি আজকে নুডলসটা রান্না করবো, আর চেষ্টা করবো একটু রেস্টুরেন্টের মতো রান্না করার। তো তার জন্য প্রথমে নুডলসগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। আগে কিন্তু আমি সেদ্ধ করে নুডলস রান্না করতাম না, কিন্তু ইদানিং সেদ্ধ করে নুডলস রান্না করি। এতে কিন্তু নুডলসটা খুব ঝরঝরে হয়, দেখতেও খুব ভালো লাগে। নুডলসগুলো সেদ্ধ হয়ে গেছে, পানি ঝরানোর জন্য রেখে দিলাম। এবার নুডলসে যে সবজিগুলো দেবে এগুলো এখন ভাজি করব, তার জন্য শুরুতে দিয়ে দিলাম পেঁয়াজ, আর একটা ডিম ভেঙে দিলাম। ডিমটাকে আমি ঝুড়ো ঝুড়ো করে নেব।
তো আগেই বলে রাখছিলাম যে একটু রেস্টুরেন্টের মতো করে বানাবো, তার জন্য ডিমটাকে আমি ভেজে নিলাম। আর যদি নর্মালি আমি নুডলস বানাই তখন নুডলসের মধ্যে ডিমটাকে আমি ভেঙে দিই, এতে অন্যরকম একটা স্বাদ লাগে। তো এখন গাজর কুচি দিয়ে দিলাম, বাঁধাকপি দিয়ে দিলাম, এগুলো একটু ভেজে নেব, বেশি ভাজবো না, হালকা ভাজবো। আর সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম কিছুটা হলুদের গুঁড়া। আমি এখানে কোনো লবণ দিব না, কারণ নুডলসের মধ্যে যে টেস্ট মেকার আছে ওটা তো লবণ থাকে, আর আমি এখানে সয়া সস দিব, সয়া সসের মধ্যেও লবণ আছে, তার জন্য এক্সট্রা কোনো লবণ দিই নেই। এখন ঝুরা ডিম ভাজিটাও দিয়ে দিলাম। আমি এখানে মোট 4 প্যাকেট নুডলস নিয়েছিলাম, তো সেই অনুযায়ী 4টা টেস্ট মেকার রয়েছে, তো ওখান থেকে একটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কিছুটা সয়া সস। আমি এখানে প্রায় 3 চামচের মতো সয়া সস দিয়েছিলাম। সাথে একটা টমেটো সস দিলে হয়তো ভালো হতো, ওটা কিন্তু নিচে আছে তাই এটা আর আনতে যায়নি। আর এখন নুডলসগুলো দিয়ে দিলাম। নুডলসগুলোকে সবজিগুলোর সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন বাকি যে 3টা টেস্ট মেকার ছিল ওগুলো দিয়ে দিচ্ছি। আর টেস্ট মেকারগুলো সবসময় একসাথে দেওয়ার চেষ্টা করবেন না, একটা একটা দিয়ে তারপর আপনারা একটু হালকাগুলো নেড়েছে তারপর বারবার দিবেন। আসলে এটা আমার নিজস্ব মতামত, আমার মনে হয় যে সবসময় মনে হয়েছিল এভাবে টেস্ট মেকারটা দিলে নুডলসের সাথে মশলাটা ভালোভাবে মিশে যায়। এই তো আমার নুডলসটা হয়ে গেল, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর একটা প্লেটে নিয়ে নিচ্ছি। ডিয়ার ফ্রেন্ডস, আমার এই নুডলসের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখার সুন্দর যে কাঁচামরিচগুলো একটু উপরে দেওয়ার চেষ্টা করতেছি, আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এভাবে নুডলসের রেসিপিটা করতে পারেন। তো এটা আমি নিচে নিয়ে যাচ্ছি। তো খাওয়া দাওয়া করে একেবারে দুপুরে আসবো। আর আজকে রান্না কোনো চাপ নেই, বাড়িতে প্রোগ্রাম আছে, সবার খাওয়া দাওয়া ওখানে হবে, শুধু মা ঘরে খাবে, তো মার জন্য ভুট্টা রান্না করবে। তো চলে এলাম একদম বিকেলবেলা, বলছিলাম দুপুরে আসবো কিন্তু দুপুরে আসতে পারি না, কারণ একটু মার্কেটে গেছিলাম। আর আজকে চিন্তা করতেছি একটা শপিং ব্যাগ দিয়ে ওয়ালমেট বানাবো। আমার চ্যানেলে কালার পেপার দিয়েও আমি 3-4টা ওয়ালমেট করে দেখাইছিলাম, কিন্তু শপিং ব্যাগ দিয়ে একটাও করি নাই। তো ভাবলাম যে আপনাদেরকে একটা শপিং ব্যাগ দিয়ে ওয়ালমেট করে দেখাই। তো দেখুন, তার জন্য একটা শপিং ব্যাগ নিলাম আর একটা গ্লাস নিলাম। গ্লাসটা দিয়ে ঠিক আমি যেভাবে করতেছি ওইভাবে গোলাকার একটা বৃত্ত করে নেব, আর এরকম আমি 3টা করব। এখন শপিং ব্যাগের যে জোড়ালো অংশগুলো আছে ওটা আমি কেটে দিচ্ছি। আমি জানি না আমার এই ভিডিওটা আপনারা কারা কারা এখনও পর্যন্ত দেখতেছেন, যারা যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন, আর সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। তো খেয়াল করুন, এরকম আমি 3টা কেটে নিয়েছি। এবারে এগুলাকে মিডলে একটা ভাঁজ দিয়ে তারপর আবার কেটে নেব। আমি সবগুলোকে একই প্রসেসে কেটে নিয়েছি। এবার আমি সুই সুতা নিয়ে নিলাম, আর এগুলোকে কাঁথা যেভাবে সেলাই করে এভাবে সেলাই করে নেব। একটু খেয়াল করে দেখুন। আমি ইদানিংয়ের মধ্যে শপিং ব্যাগ দিয়ে কোনো ওয়ালমেট বানাই নাই, আগে বানাতাম প্রায় 3 থেকে 4 বছর আগে, তখন প্রায় বানাতাম, আর তখন বেশি শপিং ব্যাগ দিয়ে বানাতাম। আর আমার প্রথম যে ওয়ালমেটটা ছিল ওটা কিন্তু শপিং ব্যাগ দিয়ে বানানো ছিল। এটা আমি আমার একটা ব্লগে শেয়ার করছিলাম, আর এটা আমি শিখছিলাম আমার একটা কাজিন থেকে। কাজিন বলতে আমার একটা দিদি, আমাদের পাশে যে বিল্ডিংটা আছে ওই ঘরে দিদিটা, উনি আমাকে শিখেছিল। আর আপনাদেরকে আমি এখন যেটা করে দেখাচ্ছি ওটা কিন্তু দিদি থেকে শেখা। তো এখানে আমি 5টা পাপড়ি দিলাম, আর এগুলোকে একটু নিচের দিকে টান দিলাম, আর নিচে যে সুতো আছে ওখানে একটু সামান্য সুতা রাখতে হবে। ওই সুতো দিয়ে সুইয়ের মুখে যে সুতাটা আছে ওটা দিয়ে একটা গিট দিয়ে দিতে হবে। দেখুন আমি দিচ্ছি, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। আমি গিট দিয়ে দিলাম, আর এই যে দেখুন আমার ফুলটা কি সুন্দর হয়ে গেছে, দেখলেন তো? খুব সহজে কিন্তু এই ফুলটা তৈরি করা যায়। আর এই মাঝখানে একটা পুঁথি দিব, এটা আরও উজ্জ্বল করবে। আর যেহেতু এটা লাল, আমি একটা সাদা কালারের পুঁথি দিব। তো আমার সুইটা যেহেতু পিছনের দিকে, এবার সুইটাকে আমি সামনের দিকে আনবো। এনে সুইয়ের ভিতর পুঁতিটা দিলে সুইটা যখন উপর দিকে টানবো তখন পুঁতিটা ফুলের মিডল বরাবর পড়ে যাবে। পুঁথিটা দেওয়া হয়ে গেছে, এবার সুইটাকে আমি ফুলের নিচের অংশে নিয়ে গেলাম। এরপর পিছনের দিকে কাঁথার মধ্যে যেভাবে একটা লক দেয় ওইরকম একটা লক দিয়ে দিলাম। আশা করছি আপনারা বুঝতে পারছেন। হয়ে গেল কি সুন্দর একটা ফুল। এই ফুলটা কি নাম দেওয়া যায় বলেন তো? কিছুটা জবা ফুলের মতো, তাই না? এখন যে পিছনের সুতোটা আছে ওটা কেটে ফেলে দেব। তো আমার আজকের এই ব্লগটা এটুকু পর্যন্ত। দেখা হবে অন্য একটা ব্লগ ভিডিও বা রেসিপি নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।